আজকের অনুষ্ঠানের অতিথিকে যুক্ত করে নিচ্ছি। তিনি হচ্ছেন জনাব হারুন আল রশিদ। তিনি একজন রাষ্ট্রদূত, প্রধান উপদেষ্টা, এখন লন্ডনে রয়েছেন। তিনি সেটা সফর করছেন, 4 দিনের তার সফর। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে, প্রতিবাদ, বিক্ষোভ, আবার তাকে আমন্ত্রণও জানিয়েছে, এটি আমরা দেখেছি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ থেকেও বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। ইংল্যান্ডে যাওয়ার পরেও সেটি আমরা সফল হতে দেখিনি। তিনি নানান কথা আছে, নানান সমালোচনাও আছে। টিউলিপ সিদ্দিক একটা চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে, সেই চিঠিটি নিয়ে কিছু আমরা কথা বলবো। 13 তারিখ বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি তারেক রহমান, তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সেই বৈঠকটি নিয়ে কিছু কথা বলতে চাই। আর পুরস্কারটি কিসের, আমাদের প্রধান উপদেষ্টা যে পুরস্কারটি পাবেন সেটা কিসের, সেটা কি রাষ্ট্রকে দেয়া হচ্ছে নাকি আমাদের প্রধান উপদেষ্টাকে দেয়া হচ্ছে? যদি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয় এটা কি তার ব্যক্তিগত সফর না রাষ্ট্রীয় সফর, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। আরো ধারাবাহিকভাবে আমরা কিছু কিছু কথা বলবো। এখন আমরা তার লন্ডন সফরটা আমরা যদি দেখি, আপনি এটাকে লন্ডনের মানে ইউকের দৃষ্টিতে তো এটা একটা টাউট বদমাশের যে সফর সেটা তারা বুঝিয়ে দিচ্ছে। আর ইউকের যে রাজা, এই রাজার কিন্তু অনেক বিতর্ক আছে। সে কিভাবে এই লোককে সিলেক্ট করলো, যা হোক, রাজার চরিত্র নিয়ে এখানে বলতে চাই না, বাট এই রাজা অত্যন্ত আমাদেরকে অপমানিত করেছে ইউনুসকে এই তার পুরস্কারের জন্য আহ্বান করে, যদি করে থাকে, কারণ আমরা কোনোটা বিশ্বাস করতে পারছি না। ইউনুস হলো সব বিষয়ে মিথ্যা কথা বলে। এখন কোনো টাউট বদমাশ যদি 100টাতে 99টা মিথ্যা কথা বলে, একটা সত্য বলে, তবুও আমরা শান্তিতে থাকতে পারি যে এটা হয়তো সত্য হবে। ইউনুস তো 100টাই মিথ্যা কথা বলে। তাহলে ইউনুসের কোন কথায় আপনি বিশ্বাস করবেন? রাজা তাকে নিয়েছে নাকি আমি জানি না। আমি এইসব কোনোটাই বিশ্বাস করতে রাজি নই। আমি যা দেখছি সেটার বিশ্লেষণটা আপনাকে দিতে পারি। আচ্ছা, ওখানে বিক্ষোভ হয়েছে ব্যাপক। আমরা দেখেছি যে ওই রাজার সাথে দাঁড়ানো ওনার ছবি, ইউনুস সাহেবের ছবি, আজকে পত্রিকায় হেডলাইন কিন্তু, যে রাজার সাথে ওনার বৈঠক হয়েছে। এখন বৈঠকের কোনো ছবি, কেউ কেউ প্রশ্ন করছে বৈঠকের ছবি কই, একটা ছবি তো বৈঠকে দেওয়া উচিত ছিল যে মুখোমুখি। এখন কেউ কেউ আবার সন্দেহ করছেন যে আসা যাওয়ার পথে হয়তো কোথাও দেখা হয়েছে, সেখানে হ্যান্ডশেক করেছেন, সেই ছবি পত্রিকায় এসছে। আপনার কি মনে হয়? আপনি যে কথা বলছেন, বিভিন্ন রকম বাটপাড়ি শব্দ টব্দ ইউজ করছেন, আরেকটা শব্দ ইউজ করছেন কি, লিঙ্গ কি একটা শব্দ বলতে চাচ্ছেন, এটার কি মানে? সারা বাংলাদেশকে তার দুইটা আনন্দের জন্য ব্যবহার করছে, তার লিঙ্গের, তার রসনার, তার আহার, তার যৌনতা, এই দুই আনন্দের একটা সে এই আনন্দ পেয়ে গেছে। বাংলাদেশ হলো তার এই দুটো স্পৃহা বলেন, এই দুটা ক্ষুধা মেটানোর একটা চারণভূমি হয়ে গেছে। মানে সে এটা তার পকেট, এখন একটা তার পকেটের জিনিস বাংলাদেশ। এটা হয়তো আপনারা হাসি হিসাবে দেখছেন, মানে এটা একটা তার মনস্তত্ত্বগত দিক আছে ইউনুসের। এবং ইউনুস যেটা দেখেন, সে কিন্তু তার বউকে বিক্রি করলো মানুষের কাছে, মানুষের সহানুভূতির জন্য, যে আমার স্ত্রীকে আমার খাওয়াইতে হয়, পড়াইতে হয়, গোসল করাইতে হয়। যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে, সে কিন্তু লামিয়া নামে একটা মেয়েকে তার কাছে নিয়ে এসে, এখন দেখা যাচ্ছে সে লামিয়াকে খাওয়াচ্ছে, লামিয়াকে গোসল করাচ্ছে, লামিয়াকে ঘুম পাড়াচ্ছে। আমি ওই দিন ইউনুসের টুইট খুলে দেখি, একেবারে লামিয়ার একটা ঝকমকে ছবি, বাটপার খলিল, লামিয়া আর ইউনুস, এরা মিলে ওইখানে গিয়ে 2-4টা কেরা নিয়ে এসে তার সাথে দেখা করছে। যদি কোনো রাষ্ট্রীয় সফর হয়, কোনো যদি একটু অফিসিয়াল সফরও হয়, প্রথমেই আসে তার কাছে দেখা করতে আসবে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত সেই লোক ইউনুসের কাছে যায় নাই। তারপরে যাবে সরকার প্রধানমন্ত্রী। তবে এখানে একটা কথা বলে রাখি, এই লোকগুলা যদি ইউনুসের সাথে দেখাও করতো, তাহলে কিন্তু এই সফরে বাংলাদেশের কিছু এসে যায় না। কারণ হলো, আপনি যখন কোনো একটা দেশে যাবেন, আপনি চাইলে একটা লোকের সাথে, ওই যে রাজার সাথে একটা ছবি তুলে এখন চালিয়ে দিচ্ছে যে বৈঠকের কোনো ছবি না। রাজার সাথে বৈঠক করলে কি, রাজা তো যুক্তরাজ্যের কোনো ডিসিশন নেয় না, সরকারি ডিসিশন, সেটা একমাত্র প্রধানমন্ত্রী নেয়। রাজা হলো সেখানে পুরো সিরিমোনিয়াল, এবং এই রাজা অত্যন্ত বিতর্কিত। আমি রাজাকে নিন্দা জানাচ্ছি। রাজা কেন ইউনুসের মতো সারা পশ্চিমা বিশ্ব যেখানে জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত, সেখানে আজকে বাংলাদেশের জঙ্গিবাদের যে নেতা, তাকে রাজা তার মহলের যদি ঢুকতে দিয়ে থাকে, এটার আমি তীব্র নিন্দা জানাই। আচ্ছা, আপনি ওই রাজার কথা বললেন। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা তো যে কিংস ফাউন্ডেশন থেকে যে ইয়েটা বেরিয়েছে, প্রত্যেকের নামের লিস্ট, সেখানে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম নেই। হয়তো ভুলে কোনো মিস্টেক কিনা আমি জানি না, যেটা পেয়েছি সেটাও সত্য কিনা। জি,
শুনুন, নাম না থাকার মানে হলো যে ইউনুস তো পুরো জিনিস সবকিছু বাটপারি করে। এখন ইউনুসের কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা আমি নিজে কোনো কিছু বিশ্বাস করি না যতক্ষণ না আমি কোনো কিছু প্রমাণ পাই। কিন্তু বাংলাদেশের আসপেক্টে যদি কেউ দেখে যে বাংলাদেশের এর থেকে কি লাভ, কথা হইলো কোনো লাভই নাই। আর লাভ কেন বাংলাদেশের মানুষ খুঁজতে যায়? বাংলাদেশের মানুষ ৫ই আগস্ট জঙ্গিদের হাতে দেশটা ছেড়ে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ লাভ খুঁজলে তো হবে না। শেখ হাসিনার সময় এত বিপদ আপদের পরেও ৬-৭% ছিল ইকোনমিক গ্রোথ, এখন হয়ে গেছে এটা ৩-৪%। আগামী বছর আরো কমবে। ইউনুস কি করছে? ইউনুসের ওইখানে একটা চালাক লোক আছে সালেউদ্দিন, যে অর্থ উপদেষ্টা, এরা করছে কি, যত জিডিপি অর্থাৎ জিডিপি না সরি যে এডিপি অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলার টাকা দিয়ে এখন সরকার চালাচ্ছে। আপনি দেখেন ২-৩ বছর পরে বাংলাদেশের রাস্তাঘাটের কি অবস্থা হয়, বিদ্যুতের কি অবস্থা হয়, এগুলো কোনো কিছু কিন্তু ইউনুসের কোনো মাথা ব্যথা না। ইউনুসের মাথা ব্যথা হলো যেখানে দান আছে। আপনি মনে করেন হ্যাঁ পুরস্কার আছে, আর ওই যে বন্দর দিয়ে দাও, সেখানে সে কমিশন নিতে পারে। যে জায়গায় টাকা নেই সেখানে কমিশন আছে। আচ্ছা, আর কিছু কিছু বিজনেস তো উনি নিয়েছেন, যে কেউ কেউ বললো যে ইউনুস সাহেব আগে স্বাবলম্বী হোক তারপরে দেশের মানুষ হবে। এখন আবার কেউ কেউ সন্দেহ করছে যে উনি যে বিদেশ সফর করেন, ওখানে যে এনজিও গুলোকে টাকা পয়সা চান, নিজের এনজিওর জন্য নাকি উনি টাকা পয়সা চান, যে আমাদের দেশের মানুষ গরিব, আমাদের দেশের জন্য চাইবে না, দেশের জন্য চাচ্ছেন না, বা তার কোনো কিছু থাকলে ওগুলোর জন্য। ইউনুসের পুরো সাইকি, তার মনস্তত্ত্ব, তার মগজ কোনোটাই ইউনুস ছাড়া আর কোন, এবং তার সাঙ্গপাঙ্গ যে লামিয়া, খলিল বাটপার, আশিক, এই ধরনের ওই যে শফিক, এখন যে বাটপার গুলোকে সে রেখেছে, মনির হায়দার বা যা যা বাটপার আছে, এদের সকলের, এখানে আমি কোনো লিঙ্গ কথাটা নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করছি, এই লোকগুলোর ব্যক্তিগত লোভ লালসা চরিতার্থ করা ছাড়া এদের বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সেই দৃষ্টিভঙ্গিতে ইউনুসের প্রতিটা বিদেশ ভ্রমণ দেখতে হবে। আচ্ছা, লামিয়া মোর্শেদের কথা আপনি বললেন। লামিয়া মোর্শেদ তো আমাদের এসডিজি সম্ভবত চিফ বা কিছু একটা বড় কর্মকর্তা। আপনি যখন বড় পোস্টে আছেন, আপনার গা মালিশের জন্য দরকার, তাকে আপনি পোস্ট দিবেন। পোস্ট দেয়াটা হইলো যে এটা তো তার তরক্কি করা, তার জীবনের উন্নতি করে দিচ্ছে ইউনুস। না, এখন আর আমার বিষয়টা সেটা না। ইউনুস ব্যক্তিগত জীবনে কত বড় নচ্ছার, এটা নিয়ে আমার কোনো আমার আগ্রহ থাকলেও এটাকে আমি তাকে এর জন্য পাবলিকলি দাঁড় করাইতে চাই না। কিন্তু বাংলাদেশের মানুষের সাইকিটা দেখেন, এরশাদের আমলে কত নারী নিয়ে তারা কথা বলেছে। হ্যাঁ, আজকে যদি এরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার যদি এই ধরনের কোনো কাণ্ড থাকতো ইউনুসের লামিয়া কাণ্ডের মতো, বাংলাদেশে কিয়ামত হয়ে যেত। কিন্তু ইউনুসের ক্ষেত্রে কোনো বক্তব্য নেই। কারণ হলো ইউনুসের সহযোগী হলো কাজী ইব্রাহিম। কাজী ইব্রাহিম যেহেতু ইউনুসকে নবী ঘোষণা করে দিয়েছে, এখন কয়দিন পরে হয়তো আল্লাহ ঘোষণা করে দিতে পারে। কারণ জঙ্গিরা যা চাইবে সেটাই বাংলাদেশের মানুষ মেনে নেবে। জি জি, আবার বলছে যে আরেকজন ইসলামী চিন্তাবিদ বলেছেন যে উনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস, দুইজন নবীর নাম ওনার এখানে। আর আমরা বিপদে পড়লে কি চাই? দোয়া ইউনুস পড়তে চাই আমরা। দোয়া ইউনুসও তার নামের মধ্যে আছে। তিনি একজন মহান ব্যক্তি, তার পায়ে 300 টাকার জুতো, পাঞ্জাবির দাম 500 টাকা, এর বেশি উনি আর কিছু চান না, কোনো কিছু ওনার প্রয়োজন নেই দেশে। আচ্ছা, তখন জনগণও বলছে ইয়েস ইয়েস, হ্যাঁ ইয়েস, সবাই বলেন আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, তো যাই হোক, ইউনুস সাহেবকে আমরা পেয়েছি উপহার হিসেবে, জাতি ধন্য হয়েছে। লন্ডনে আমরা দেখেছি, লন্ডনে ঢাকার মাত্র চিত্রই আমরা দেখেছি, মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম সবকিছু হয়েছে। লন্ডন আমরা শেষ করবো 2টা প্রসঙ্গ দিয়ে। টিউলিপ সিদ্দিকের চিঠিটা আপনি সে সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটি বলবেন। আর হচ্ছে তারেক রহমানের সাথে 13 তারিখ আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক। তারেক রহমানের সাথে আবার কেউ কেউ প্রশ্ন করছেন, বিএনপির চেয়ারপারসন তো বাংলাদেশে, বিএনপির মহাসচিব বাংলাদেশে, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সবাই বাংলাদেশে, উনি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে বসতে গেলেন। বাংলাদেশে বসলেই তো হতো, বাংলাদেশে বসেই তো পারপাস, যেহেতু চেয়ারপারসন বাংলাদেশে, সো তিনি লন্ডন গিয়ে দেখা করার কি কারণ থাকতে পারে? এটা কি কোনো ষড়যন্ত্র কিনা? জি,
আচ্ছা, টিউলিপ সিদ্দিকের চিঠিটাতে আমি মনে করি, চিঠির ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু চিঠিটাতে একটা বাক্যে তিনি ইউনূসকে এক ধরনের অ্যাডমাইরেশন দিয়েছেন, যেটা আমি মনে করি তার দেওয়া উচিত ছিল না। কারণ হলো যে এখন অনেকে বলে যে উনি তো যুক্তরাজ্যের পলিটিশিয়ান। আমি মনে করি সেই লাইন না লিখলে যুক্তরাজ্যের পলিটিশিয়ান হিসাবে ওনার কোনো ক্ষতি বৃদ্ধি ছিল না, লাভ লোকসানের বিষয় ছিল না, কিন্তু এটা দেয়াতে এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য ক্ষতিকর হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আহত হয়েছি, কারণ ইউনূস কি করেছে? ইউনূস এমন একটা অপরাধ করে বসেছে যেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইউনূস জীবনে কোনোদিন কোনো মানুষের উপকার করেনি। ইউনূস বাংলাদেশকে তার ন্যায্য পেয় ইত্যাদির জন্য ব্যবহার করছে। এই ধরনের একটা অপরাধী কোনো ধরনের প্রশংসার যোগ্যতা রাখে না। সুতরাং টিউলিপ সিদ্দিকের চিঠিতে ওই প্রশংসার বাক্যটা আমার পছন্দ হয়নি। এইটা গেল এটা। আর দ্বিতীয় হলো যে দেখুন, ইউনূস কিন্তু অপরাধটা ইউনূস জানে। ইউনূস কি অপরাধটা করেছে? সে অপরাধ করেছে জঙ্গিরা যেভাবে ক্ষমতায় এসেছিল কিভাবে, যে অপরাধ ওরা করেছে ওদের পার্সপেক্টিভ থেকে, সেই অপরাধের সাকসেসফুল হওয়ার একটাই সুযোগ ছিল, বাংলাদেশের যে 5 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, মুক্তিযুদ্ধকে সমর্থন করে, এদের সবাইকে মেরে ফেলা। এই প্রজেক্টটা তো ওরা ফেল করে ফেলেছে। অর্থাৎ সবাইকে যেহেতু মেরে ফেলতে পারেনি, ওরা চেষ্টা করেছে, মার শুরু করেছে, রাস্তায় ওরা মানুষ খুন করে ফেলেছে, পুলিশ খুন করেছে, আপনি সবাই জানি। যেহেতু এই প্রজেক্ট ফেল করেনি, তো এই অপরাধ করলে সবাইকে মেরে ফেলতে হয়। ওই 10 কোটি লোকের মারার প্রজেক্ট নিয়ে কিন্তু ইউনূস ক্ষমতায় এসেছে, এবং সন্ত্রাসীরা যেমন মাহমুদুর রহমান, পিনাকি, এরা কিন্তু গুতাচ্ছিল পেছন থেকে, যদি আপনারা তাদের যে মেরে ফেলো, এখনই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দাও, আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলো, পুলিশ সবাইকে মেরে ফেলো, এই ইয়েগুলা কিন্তু ইউনূসের যেসব জঙ্গিরা আছে, যেমন ইলিয়াস, পিনাকি, এরা দিয়ে যাচ্ছিল। কিন্তু এটা তো আসলে ফ্যান্টাসি। অবশ্যই 10 কোটি মানুষকে মেরে ফেলা এই যুগে সম্ভব না, যদিও তারা যথেষ্ট মেরেছে, এখনো হয়তো মারবে, কিন্তু ওই মোমেন্টামটা চলে গেছে। তাহলে এখন মৃত্যুটা তারা করবে কিন্তু ইউনূসের জঙ্গি বাহিনীকে, ইউনূসের সাথে যারা গেছে, সেই উপদেষ্টা হোক, যত ভালো হোক মন্দ হোক, বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করার জন্য এবং বাংলাদেশের একটা বৈধ সরকারকে ফেলে দেওয়ার জন্য, এটার কিন্তু সাংবিধানিক শাস্তি এবং যে কোনো আদালতের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। ইউনূস জানে যে সে এই মৃত্যুদণ্ড তাকে তাড়া করে ফিরছে। এখন এটা থেকে তারেক জিয়া যেহেতু সত্যিকার অর্থে বিএনপির সিদ্ধান্ত তো উনি নেন, আমরা যেটা জানি, সেজন্য সে লন্ডনে গেছে তারেক রহমানের সাথে কথা বলতে। সেখানে সে একটা সেফ এক্সিট খুঁজতে, এটা খুবই স্বাভাবিক। যে লোক মৃত্যুদণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং ইউনূসের আজকে বাংলাদেশের সব মানুষ বুঝে গেছে এই লোকটা একটা টাউট বাটপার। আগে কিন্তু সবাই বুঝতো না, আগে শুধু শেখ হাসিনা বুঝতো, আমিও বুঝতাম, আরো আপনিও বুঝতেন, বা অনেকেই বুঝতো। আমি 2006 সালে ইউনূসের নিয়ে গল্প লিখেছি, সেই গল্প প্রকাশিত হয়েছে। এখন বাংলাদেশের মানুষ না পড়লে তো আমার কিছু করার নাই, আমি আমার দায়িত্ব পালন করেছি। তো এই টাউট বাটপারগিরি কিন্তু 5ই আগস্টের পরে গত 9 মাসে বাংলাদেশের প্রতিটা মানুষ বুঝে ফেলছে, যে পায়জামা একটা পরেই বিদেশে চলে যায়, 5 স্টারের খানা খায়, মেয়ে নিয়ে ঘুরে, জীবনের মানে আনন্দের যত কিছু আছে সে এখন বাংলাদেশের টাকা দিয়ে এটা করছে। অথচ বাংলাদেশের মানুষ তার ইকোনমিক গ্রোথ 7% থেকে 1 বছরে 3% হয়ে গেছে। মানুষের কিন্তু কোনো ধরনের এটাতে কোনো ধরনের ইয়ে নাই। তো যেটা আমি বলতে চাচ্ছি, এটা হলো যে সে তো একটা এক্সিট খুঁজবেই, এই সন্ধানে সে তারেক জিয়ার সাথে বৈঠক করতে পারে, এটাতে আমি এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু দেখছি মনে করেন। আচ্ছা, মোহাম্মদ শামীমুল ইসলাম তিনি বলছেন, ইসমাইল ভাই নুরুজ্জামান লাবুর নিউজ অ্যান্ড ভিউজ কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা একটু জানান। আচ্ছা, সাংবাদিকদের উপর এক ধরনের তো অত্যাচার নির্যাতন চলছেই, এবং স্মরণকালের নির্যাতন চলছে। সেই ক্ষেত্রে আমাদের শামীমুল ইসলাম, আপনার মাধ্যমে আমরা জিনিসটা জানলাম, নিশ্চয়ই বিস্তারিত আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। এগুলো তো চলছে, ধন্যবাদ আপনাকে। এছাড়া এখন আমি অন্য একটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে আওয়ামী লীগের একটা প্রসঙ্গ। সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন দীর্ঘ 8-9 মাস পর, এবং আওয়ামী লীগের আরেকজন সাবেক মন্ত্রী, তিনি হচ্ছেন সমর রেজাউল করিম, তিনিও বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিষয়টি আলোচনা করি, তারপরে সমর রেজাউল করিম সাহেবের বিষয়টা আলোচনা করবো। ওনারা যেটা বলেছেন সেটা খুব ভাইরাল হয়েছে, এবং তারা মন থেকে বলেছেন কিভাবে দেশ থেকে চলে গেছেন, কিভাবে ওই দেশে আশ্রয় নিয়েছেন, অথবা বাংলাদেশে কোথায় কোথায় লুকিয়েছিলেন। এগুলো একদম মানুষ ভাইরাল করে ফেলছে, সবাই শুনতে চেয়েছে। কেউ ভালো অর্থে দেখেছেন, কেউ নেগেটিভ অর্থে দেখেছেন, যে
এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আর বলছেন যে হ্যাঁ, দেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি কি হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ কি হবে, সেই সম্পর্কে কোনো দিক নির্দেশনা সেই সব বক্তব্য ছিল না। তাহলে আপনার কাছে যেটা জানতে চাইব, এই মুহূর্তে এই ধরনের বক্তব্যের প্রয়োজনীয়তা কতটুকু, আপনি কিভাবে দেখছেন? না, একেবারে ওবায়দুল কাদের সাহেব, আমি শুনেছি উনি একেবারে খাঁটি একজন প্রগতিশীল মানুষ, আমি শুনেছি, আমি জানি না। তো উনি যখন সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, প্রতিদিন উনি কথা বলতেন, মানুষ বিরক্ত হতো। শুধু যে নিরপেক্ষ মানুষ বিরক্ত হতো তা না, আওয়ামী লীগের লোকজনও বিরক্ত হতো। সুতরাং ওবায়দুল কাদের সাহেবের মতো যদি একজন শিক্ষিত মানুষ এটা না বোঝেন যে উনি মুখ খুললে মানুষ বিরক্ত হয়, সেটা যদি না বুঝেন, এটা আওয়ামী লীগের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এখন সেই লোকের একটা সুযোগ ছিল, এত মাস পরে উনি যখন পুনরায় আসলেন, উনি একটা নিজেকে পরিবর্তন করে, যে ওনার ব্যর্থতাটাকে চিহ্নিত করে সেটাকে একটা সংশোধনের কিন্তু উনি সুযোগ পেয়েছিলেন। এইটা উনি পরিপূর্ণভাবে হারালেন। উনি বললেন কি, আমার বাসায় ওরা এসে, উনি জঙ্গি কথাটা বলতে পারলেন না, অপরাধী কথাটা বলতে পারলেন না, আর এসে বললেন কি যে তারা এসে আমার প্রতি তাদের মায়া হয়ে গেল। এটা একটা নিষ্ঠুর প্রতারণা আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের লোকজনকে তারা পিটিয়ে মেরে ফেলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। গণভবনে ওই দিন জঙ্গিরা শেখ হাসিনাকে পেলে কি করতো সেটা বোঝা যায়।